হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেই বিষয়টি অর্থাৎ কোভিড-19। তো এটা আমরা জানি যে এই সময়ের জন্য সব থেকে বেশি সবার মধ্যে আলোচ্য বিষয়। একটা ছোট বাচ্চারাও এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করছে, বয়স্কদের মধ্যেও এটা নিয়ে প্রচুর উদ্বেগ রয়েছে এবং তোমরা যারা স্টুডেন্টস অবশ্যই তোমাদেরকে বিভিন্নভাবে এফেক্টেড হতে হচ্ছে। তোমাদের এক্সামের ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে, শিডিউল তোমাদের বিভিন্ন রকমভাবে চেঞ্জ হচ্ছে, এটা অবশ্যই আমি জানি তোমাদের পড়াশোনাকে বিভিন্নভাবে এফেক্ট করছে। এবং সেটার জন্য আমরা সবসময় দেখো টিভি নিউজ চ্যানেলসে দেখছি ডেথ রেটের কী চেঞ্জেস হচ্ছে, কোন স্টেটে কীরকমভাবে আক্রান্ত বাড়ছে, এই যে চেঞ্জেসগুলো, কোভিড প্রোটোকলস, এই জিনিসগুলো নিয়ে চারিদিকে কিন্তু বিভিন্ন আলোচনা চলছে এবং যেটা দেখে আমাদের অনেকের মধ্যেই কিন্তু প্যানিক চলে আসছে যে কি হতে চলেছে বা এরপরে কি হবে বা আমরা কীভাবে প্রিকশনসগুলো মেনটেন করব, তাই না? তো সেই জন্য সেটা নিয়ে আমি ডিসকাস করতে চাইছি, কিন্তু ব্যাপারটা হলো একেবারেই আমি ওরকম কোনো ডিসকাশানে যাচ্ছি না যে ওই কোথায় কি রেটে ডেথ কি বা হয়েছে না ইনফেক্টেড কি। আমরা আজকে যেটা নিয়ে পড়বো সেটা তোমাদের এক্সামের কাজে লাগার জন্য। অর্থাৎ তোমরা যারা ক্লাস 11-12 স্টুডেন্টস আছো, তো তোমরা জানো মেনলি ক্লাস 12 যারা স্টুডেন্টস আছো তোমাদের ইমিউনিটির একটা চ্যাপ্টার আছে, ইমিউনোলজি পড়তে হয় তোমাদের, অ্যান্টিবায়োটিকের অ্যাক্টিভিটি, এবং সেখানেই তোমরা দেখবে যে ভাইরাসের অ্যাক্টিভিটি কিন্তু পড়তে হচ্ছে। ভাইরাস কি করে বডিতে ইনফেক্ট করে, কি করে স্প্রেড করে, কেন করে, বা তাদের মেকানিজমসটা, ভাইরাসের ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো কি করে হচ্ছে, ওদের ক্যারেক্টার্স কি, তো এই জিনিসগুলো কিন্তু পড়তে হয়। আর যারা আরেকটু ছোট স্টুডেন্টস আছো, ক্লাস 7-8 স্টুডেন্টস, তারা কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার ক্যারেক্টার্স তোমরা বইয়ের পাতাতে পড়ছো। তো সেই জন্য আমি ভাবলাম যে এখন যেহেতু এই কোভিড-19 এটা নিয়ে এত ডিসকাশান চলছে, আমাদের প্রতিদিনই দেখো বেশ কিছু কোভিড প্রোটোকলস মেনটেন করতে বলা হচ্ছে, মাস্ক ইউজ করতে বলা হচ্ছে, স্যানিটাইজার, সোপ ইউজ করতে বলা হচ্ছে, কিন্তু এগুলো আমরা শুনছি যে এগুলো করো বা এগুলো করুন, বা ডিস্টেন্স মেনটেন করতে বলা হচ্ছে, কিন্তু কেন করতে বলছে? এবার বিষয়টা হয়ে গেল, আমি জানি তোমরা যারা ভিডিও দেখছো তোমরা এগুলো নিয়ে খুবই সচেতন এবং যত প্রোটোকলসগুলো দেওয়া হচ্ছে তোমরা ঠিকঠাকভাবে মেনটেন করছো, কিন্তু আমরা দেখো আমাদের আশেপাশের অনেক মানুষকেই দেখছি এগুলো মেনটেন করছে না। ঠিক আছে, এবার কেন করছে না সেক্ষেত্রে এরকমও আছে যে তোমরা অনেকেই হয়তো নিজেরা তাদেরকে অ্যাপ্রোচ করছো কি যেটা মেনটেন করুন, আমি দেখতে পাচ্ছি আপনারা ঠিকঠাকভাবে এই ব্যাপারগুলোকে মেনটেন করছেন না, যার জন্য আমাদের নিজেদেরই চারিপাশের মানুষজনের প্রবলেম হয়ে যাচ্ছে, এটা আরও স্প্রেড করছে, আমরা এটাকে ঠেকাতে পারছি না। তো সেটা বলতে গেলেও হয়তো অনেকে সেটা মানতে চাইছেন না। তো সেই জন্য আমার মনে হয় যে যদি সহজভাবে আমরা কি ব্যাপারটা কি বা কি হচ্ছে আমাদের সাথে, কেন এগুলো আমাদেরকে মেনটেন করতে বলা হচ্ছে, সেগুলো যদি আমরা খুব সহজভাবে বুঝে নিই তাহলে এই প্রবলেমটা হবে না। তো আমি আজকে সেগুলোও ডিসকাস করব, কিন্তু অবশ্যই আমার স্টুডেন্টসদের কথা মাথায় রেখে করব, যাতে এই পড়াশোনা যেটা আমি বলবো সেটা তোমাদের এক্সামে কাজে লাগে। আমি এর আগেরও কিছু ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে গত বছর যেহেতু তোমাদের নিট এক্সামটা এই কোভিড সিচুয়েশান স্টার্ট হওয়ার বেশ কিছুটা পরে হয়েছিল, তো ভাবা হয়েছিল যে বলা যায় না কোনো কোশ্চেন্স হয়তো নিটে চলে এলো কোভিড রিলেটেড, তো কিন্তু সেটা হয়নি, কিন্তু গত বছর হয়নি, তার মানে এ বছরও যে হবে না তার কোনো মানে নেই, কোনো একটা এমসিকিউ হয়তো এই রিলেটেড আসতেও পারে। এবং সেই জন্যই আমার মনে হলো যে এই ভাইরাস রিলেটেড কি করে এটা স্প্রেড করে, এর স্ট্রাকচারস কি, এইগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করি। তো সবটা আমি একটা ভিডিওতে ডিসকাস করব না, মোটামুটি 2-3টে ভিডিও থাকবে, আজকে হয়ে যাবে এটার ফার্স্ট ক্লাসটা। তো চলো শুরু করা যাক, আমরা একটু দেখে নিই এতদিন ধরে এই যে ব্যাপারটা নিয়ে এত আলোচনা চলছে, তো সেই জিনিসটা কি, মানে এত কিছু মেনটেন করতে বলা হচ্ছে আর তার এফেক্টগুলো কি হচ্ছে আমরা দেখছি, কিন্তু জিনিসটা কি আসলে সেটা কি আমরা সবাই জেনে গেছি? হয়তো তোমরা অনেকে জানো, কিন্তু অনেকেই আছো এখনও আমরা পুরোপুরি জানি না। তো পুরোটা অবশ্যই আমাদের পক্ষে জানা সম্ভব নয়, সবাই পুরোটা এটা নিয়ে জানেন না, এই ভাইরাসটা কীভাবে ওর অ্যাক্টিভিটি শো করছে, কীভাবে চেঞ্জেস করছে সেটা জানা নেই বলেই আমাদের মনুষ্য জগতের পক্ষে এটা এতটাই ক্ষতি করতে পারছে। তো যেটুকু
যেটুকু আমাদের পক্ষে জানা সম্ভব, যেটুকু থিওরি এখনও পর্যন্ত পাবলিশড হয়েছে এটার এগেনস্টে যে জানা যাচ্ছে সেইটুকু, এবং যেগুলো তোমাদের অবশ্যই নিটের জন্য দরকার বলে আমার মনে হচ্ছে তোমাদের পড়ে রাখা এবং জেনে রাখা দরকার, সেগুলো আমি কয়েকটা ভিডিওতে ডিসকাস করে দেবো। অবশ্যই তোমাদের স্টাডি রিলেটেড হবেই। তো চলো ফার্স্টে দেখে নিই, এই যে টার্মটা আমরা সবাই ইউজ করছি কোভিড-19, রাইট? আমরা সবাই এখন পুরোপুরি অনেকেই আর কোভিড-19 বলছি না, দেখবে নর্মাল কথাতে এখন কি বলা হচ্ছে, সব জায়গাতেই এটাই বলা হচ্ছে যে এনার করোনা হয়েছে কি কোভিড হয়েছে। তো এই কোভিড টার্মটা কি, এখানে দেখো সিওটা তো আসছে হচ্ছে করোনা, এই টার্মটা থেকে সিও হচ্ছে করোনা, ভি হচ্ছে ভাইরাস, আর ভিআইটা অ্যাকচুয়ালি ভিআইটা আসছে ভাইরাস থেকে, আর ডি ফর ডিজিজ। তাহলে সিওটা হচ্ছে করোনা, ভিআই হচ্ছে ভাইরাস, ডি ফর ডিজিজ, 19 এটা আমরা সবাই আপাতত, আমি অনেকটা পরে বলছি, তো তোমরা এগুলো জেনে গেছো, আমি তবু শুরু থেকে বলছি, তাই একটুখানি প্রিলিমিনারি কথা আইডিয়াগুলো বলে রাখলাম। তো তাহলে 2019-এ ফার্স্ট এই যে স্ট্রেনটা হঠাৎ করে এরকম প্যান্ডেমিক হয়ে গেছে, তো সেই স্ট্রেনটা ফার্স্টে যেহেতু 19-এ এসেছিলো, তো তাই জন্য এটাকে কোভিড-19 ডিজিজ বলা হচ্ছে। এবং এই ডিজিজটার যে প্যাথোজেনটা, যে ভাইরাসটা ডিজিজটার প্যাথোজেন, সেই ভাইরাসটার দেখো নাম হচ্ছে, এখানে পাবে SARS-CoV-2, মানে কি হচ্ছে না সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। কোভ-2 কেন বলা হচ্ছে না, সেকেন্ড স্ট্রেনে এসেছে কোভিড ভাইরাস 2, অর্থাৎ এর আগের একটা ফার্স্ট স্ট্রেন ছিল, তারই কিছু মিউটেশন, কিছু চেঞ্জেস হয়ে এই যে স্ট্রেনটা এখন এসেছে, যেটা কিন্তু দেখছি দেখো হিউম্যান বডিতে খুব বেশিভাবে স্প্রেড করে যাচ্ছে, যেটার এফেক্ট আমরা সবাই এখন দেখতেই পাচ্ছি। তো এই যে ভাইরাসটা, এটা সম্পর্কে আমরা অনেকেই ভাবছি একদম নতুন, এর আগে কখনো শুনিনি তো, এর আগে কখনো পড়িনি তো, কিন্তু এরম ব্যাপারটা নয়। এটা দেখো মোটামুটি 1960s যে সময়, 1960s সময় থেকে কিন্তু ফার্স্টে চিকেনের মধ্যে এই ভাইরাসটার কিন্তু অ্যাপিয়ারেন্স পাওয়া গেছিলো। দেন দেখা যাচ্ছে যে তারপর থেকে সেটা কিন্তু বার্ডস, ম্যামালস, ওয়ার্ম ব্লাডেড যে অ্যানিমেলসগুলো আছে তাদের মধ্যেও স্প্রেড করছিল। তারপর ধীরে ধীরে দেখা গেল যে ওটা হিউম্যানের মধ্যেও কিন্তু স্প্রেড করা শুরু করেছে, এবং হিউম্যানের মধ্যে স্প্রেড করা শুরু হচ্ছে যখন, তখনই দেখো ওগুলোকে ওই সার্স, মার্স এগুলো হিসাবে পাচ্ছি। আর এখন যেটা একেবারে মানে পুরো ওয়ার্ল্ডে স্প্রেড করে যাচ্ছে, এবং যার জন্য এটা নিয়ে বেশি কনসার্ন হয়ে গেছি আমরা, সবার এফেক্টটা অনেক বেড়ে গেছে, এর স্প্রেডিং ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে। তো জেনারেলি এখন আমরা এই ভাইরাসটা সম্পর্কে সবাই জানি, নামটা জানি, কিন্তু এইটা এরকম নয় কি যে একদম নতুন কিছু এসেছে, এটা প্রেজেন্স তো অবশ্যই ছিল, স্ট্রেনের কিছু মিউটেশন হয়েছে, সেই ব্যাপারগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে খুব ইজিলি বোঝার মতন করে বলে দেবো। তো সেই মিউটেশনসগুলো হতে হতে ধীরে ধীরে দেখা গেছে যে ক্যারেক্টারাইজেশনের চেঞ্জেস হচ্ছে, এবং যার ফলে ওগুলো এরকমভাবে দেখা যাচ্ছে মানুষের মধ্যে স্প্রেড করছে। তো প্রথম দিকে কি হতো, যখন ধরো ডিফারেন্ট মানে ম্যামালস বা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস কিছু বার্ডসকে যখন এফেক্ট করতো, তো দেখা গেছে ওদের মধ্যে এফেক্ট করতে করতেই ওই ভাইরাসের মধ্যে কিছু মিউটেশন হয়ে গেছে, যার জন্য ওটা হিউম্যানের মধ্যে ট্রান্সফার হওয়া শুরু করেছে, মানে ওই ডিফারেন্ট অ্যানিমেলস থেকে ওটা হিউম্যানে ট্রান্সফার হওয়া শুরু করেছে, যেটাকে দেখবে বলা হয় স্পিল ওভার, মানে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিটেড হচ্ছে না, অ্যানিমেলস টু হিউম্যান ট্রান্সমিট হচ্ছে, এই যে ব্যাপারটা, এটাকে আমরা স্পিল ওভার বলি। তো এরকম হতে হতে ডিফারেন্ট মিউটেশন হচ্ছে, এবং তোমরা এই ব্যাপারটাও জানো, মানে শুনছো যে এখনও মানে হিউম্যানের মধ্যে স্প্রেড হতে হতেও কিন্তু ভাইরাসটার খুব র্যাপিড মিউটেশন হচ্ছে, এবং মিউটেশন হচ্ছে বলেই কিন্তু দেখবে যে এইগুলোর এগেনস্টে আমরা প্রপার ভ্যাকসিনেশন পাচ্ছি না, এগুলোর এগেনস্টে ঠিকঠাক টেস্টের অনেক সময় ডিটেকশন হচ্ছে না। তোমরা খেয়াল করে দেখবে খবরে, নিউজে আমরা পাচ্ছি যে রিসেন্ট এই কিছুদিনের মধ্যেই দেখা গেছে যে প্রিভিয়াস যে টেস্ট কিটগুলো ইউজ করা হচ্ছিল কোভিড পজিটিভ কি নেগেটিভ ডিটেক্টের জন্য, এবং কি করে করা হয় সেই প্রসিডিউরগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের ডিসকাস করতে থাকবো। ফার্স্ট ভিডিওটা আমি যেহেতু ওভারঅল একটা আইডিয়া বলছি, সেখানে দেখো বলা হচ্ছে যে টেস্ট কিটগুলো ছিল সেখান থেকে কিন্তু আমরা প্রপার রেজাল্ট পাচ্ছি না, মানে পজিটিভকেও নেগেটিভ শো হচ্ছে, নেগেটিভকেও পজিটিভ শো হচ্ছে, এরকম কিছু ডিফারেন্ট রেজাল্ট আমরা পাচ্ছি। কেন পাচ্ছি? তো সেক্ষেত্রে সেটা আবার স্টাডি করা হলো, এবং করে মনে করা হচ্ছে যে হয়তো বা ভাইরাসের আবার যে মিউটেশন হয়েছে, সেই মিউটেশনে কি হয়েছে, যে চেঞ্জেসগুলো হয়েছে তার জন্য স্পেসিফিক যে টেস্ট কিটগুলো বানানো ছিল, যে সেখানে কিছু কেমিক্যালস ইউজ করা হয়েছিল, যে সেই
কেমিক্যালসের প্রেজেন্সটা কিন্তু ডিটেক্ট করতে ক্যাপাবেল ছিল যে স্যাম্পেলে ভাইরাসের প্রেজেন্ট আছে কি নেই, কিন্তু ভাইরাসটা মিউটেটেড হয়ে গিয়ে ওই রেজাল্টটা শো করতে দিচ্ছে না। মিউটেটেড হয়ে গেছে মানে ওর ক্যারেক্টারাইজেশনে কিছু ডিফারেন্স এসছে, আমি ধীরে ধীরে বলবো। তো এই ব্যাপারগুলোর জন্য একটা বিশাল প্রবলেম। তাহলে এত টেস্ট কিট ছিল যেগুলো ধরো ডিটেকশনের জন্য ইউজ করা হচ্ছিল, এরকম প্রচুর অ্যামাউন্টে তৈরি করে ওগুলো সাপ্লাই হচ্ছে, সে সময় যদি দেখা যায় আবার মিউটেশন এসেছে, নিউ স্ট্রেন এসেছে, তো সেখানে সেগুলো যদি ডিটেকশানে আর হেল্প না করে তখন একটা হিউজ লস। এবং অবশ্যই এই প্রসিডিওরটাতে একটা ব্যারিয়ার চলে এলো। ঠিক একইভাবে ভ্যাকসিনেও দেখা যাচ্ছে। সাপোজ কি হচ্ছে দেখো, যে স্পেসিফিক্যালি ফার্স্ট যখন এটা অ্যারাইজ করলো, দেখা গেল এগুলো স্প্রেড করছে, তখন ভাইরাসের ক্যারেক্টারাইজেশন করা হলো যে ওটার স্ট্রাকচার কী, ওটা কী টাইপের প্রোটিন ফর্ম করে, এবং এই টাইপের জিনিসগুলোকে, এই প্রোটিনসগুলোকে বা ভাইরাসের এই ক্যারেক্টার্সগুলোকে ডিস্ট্রয় করার জন্য কী ধরনের ভ্যাকসিন বা কী ধরনের কেমিক্যালস ইউজ করা যেতে পারে, ঠিক না? তো সেটা করে যখন একটা ফাইনালাইজড ওয়েতে আসা হচ্ছে, এবং তারপরে তোমরা দেখছো, শুনতে পাচ্ছ আমরা যে ট্রায়াল চলছে ভ্যাকসিনেশনের, থার্ড ট্রায়াল, সেকেন্ড ট্রায়াল। তো এই ট্রায়ালগুলো দিয়ে যখন দেখা হলো কি যে ইয়েস এটা কাজ করতে পারে, সেই সময় দেখা গেল হয়তো আবার কিছু সায়েন্টিস্ট যারা ল্যাবে বসে তখনও পর্যন্ত ভাইরাসের কিছু মিউটেশন আবার এখন হিউম্যান সোসাইটিতে স্প্রেড হওয়ার সময়, হিউম্যান পপুলেশনে স্প্রেড হতে হতে মিউটেশন হয়েছে কিনা স্টাডি করছেন। তারা ইন দ্য মিন টাইম আবার রেজাল্ট দিচ্ছে যে এতক্ষণে যখন ধরো ভ্যাকসিন এলো, স্প্রেড হবে, ভ্যাকসিনটা দেওয়া হবে, সেই সময় দেখা গেল যে ওই যে স্টাডিটা করে এগেনস্টে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছিল, এখন হয়তো ওই ভ্যাকসিন আর কাজও না হতে পারে, তার কারণ ভাইরাসটা আবার কোনো না কোনো মিউটেশন ক্রিয়েট করে ফেলেছে, যার জন্য ওটা এফেক্টিভ হবে না। তো এই রকম একটা প্রবলেমের মধ্যে দিয়ে অবশ্যই আমরা যাচ্ছি। তো সেই জন্য ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বা টেস্ট কিট পাওয়া যাচ্ছে না, অবশ্যই শর্টেজ তো আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এরকমভাবে যদি মিউটেশন হতে থাকে, ক্যারেক্টারাইজেশন চেঞ্জ হতে থাকে, তো এটাকে স্টেবল কন্ডিশনে আনতে আমরা বুঝতেই পারছি একটা প্রবলেম তো অবশ্যই ক্রিয়েট হবে। কেন কি যেটা ভেবে এগোনো হচ্ছে, তো সেটার মানে রেজাল্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সময় দেখা যাচ্ছে কিন্তু ভাইরাস আমাদের হিউম্যান পপুলেশনে কিছু মিউটেশন করে ফেলেছে। তো এটা একটা প্রবলেম না, আমাদের আলটিমেট রেজাল্টটা আমরা রিচ করতে পারছি না। তো এইগুলো হচ্ছে এই এখনের সমস্যাগুলো। তো এবার আমরা যদি একটুখানি ভাইরাসের স্ট্রাকচারটা দেখে নিই, সেটা কীরকম হবে সেটা চলো একটু দেখে নিই। তো এখানে মোটামুটি আমি দেখো একটা স্ট্রাকচার দেখানোর চেষ্টা করেছি, যেটাতে কি হচ্ছে না, একদম উপরে এই যে দেখো রেড কালারের যে স্পাইক লাইক স্ট্রাকচারগুলো দেখিয়েছি, ওগুলো হচ্ছে স্পাইকগুলো যে প্রোটিন দিয়ে তৈরি, ওগুলোকে স্পাইক প্রোটিন এস দিয়ে ডিনোট করে, ঠিক আছে? এবার এটা মাথায় রাখবে, এটা যেহেতু একটা অ্যানিমেল ভাইরাস, তো অ্যানিমেল ভাইরাসের ক্ষেত্রে স্পাইকটা প্রেজেন্ট থাকে, ক্লিয়ার? তো স্পাইক কেন থাকে না, ধরো এই যে অ্যানিমেল বডিতে যে এন্টার করবে, তো অ্যানিমেল বডির এন্টারের সময় সেল মেমব্রেনের সঙ্গে অ্যাটাচমেন্ট দরকার, যে অর্গানসগুলো ওই পার্টিকুলার ভাইরাসটার টার্গেট অর্গান, সেই অর্গানে অ্যাঙ্কারেজ দরকার। এই স্পাইক প্রোটিনসগুলো বা ওর মেমব্রেনে যা যা প্রোটিনস আছে সেগুলো কি করবে না, ওই অ্যাঙ্কারেজটা মানে হোস্টের সঙ্গে ভাইরাসের অ্যাটাচমেন্টে হেল্প করবে। তো সেই জন্য দেখো এখানে স্পাইক প্রোটিনস আছে। নেক্সট এখানে রেড কালারের দেখো, এখানে কিছু ব্ল্যাক আর রেড কালার দেখিয়েছি, ওই ব্ল্যাক কালারের যে ডটেড পোর্শনসগুলো পাচ্ছ ওগুলো হচ্ছে ওদের মেমব্রেনের প্রোটিন। তারপর চলে আসছে দেখো রেড কালারের হচ্ছে হিমাগ্লুটিনিন, কিছু এস্টারেজ আছে। তারপরে হচ্ছে ওদের নিউক্লিও ক্যাপসিড আছে, এবং নিউক্লিও ক্যাপসিড আর এনভেলপ হচ্ছে একদম বাইরের পোর্শনটা হচ্ছে এনভেলপ। তাহলে বাইরের যে কভারিংটা দেখছি সেখানে স্পাইক আছে, মেমব্রেন আছে, হিমাগ্লুটিনিন এস্টারেজ আছে, তারপরে হচ্ছে এনভেলপ আছে। এটা একদম সিম্পলেস্ট একটা স্ট্রাকচার, যেটুকু আমাদের নিটের অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদের একটু জেনে রাখা উচিত সেরকম হিসাবে। এবং সাধারণ মানুষ যদি কেউ তোমরা বাড়িতে বসে, এই চ্যানেলটা আমি জানি এখন প্রচুর মানুষ শুধু এই নিয়ে মানে একটা ক্রেজের মতন, ভয় বলো বা চিন্তা যা কিছুর জন্যই হোক, মানুষ খুঁজছে যে কি হচ্ছে কি না হচ্ছে। তো তারা যারা একদম বেসিক লেভেলে যেটুকু বুঝতে পারবে, আমি সেই রকম অনুযায়ী বোঝার মতন করে এটা বললাম। তো
তো সেই হিসাবে এরকম একটা কভারিং আমরা পেয়ে যাচ্ছি, যেটা কি করবে না হোস্টের সঙ্গে ভাইরাসকে অ্যাটাচমেন্টে হেল্প করবে, মানে ভাইরাসটাকে হেল্প করবে। এবার চলে আসি যে এটার কি নামটা ভাইরাসের, আমরা সবাই জানি করোনা ভাইরাস। এই করোনা এই টার্মটা একটা ল্যাটিন টার্ম এবং এর নাম মিনিং হচ্ছে ক্রাউন। এবার যেহেতু এই স্পাইক প্রোটিনসগুলো ভাইরাসটাতে প্রেজেন্ট আছে, তাই ভাইরাসের উপরে এই ক্রাউন লাইক এই শেপসগুলো বা স্ট্রাকচারসগুলো লাগে, সেইটা থেকে এর নাম দেওয়া হচ্ছে করোনা ভাইরাস, এই ক্রাউন থেকে। ওকে, এরপরে দেখো বলছি কি না ইনার সাইডে চলে আসো, তাহলে এনভেলপ বা কভারিং পোর্শনটা হয়ে গেল। এরপর ভেতরে ইনসাইডে জেনেটিক মেটেরিয়ালটা স্টাডি করব। জেনেটিক মেটেরিয়ালটা কি থাকে না করোনা ভাইরাস হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস, যেটা তোমরা জানো যে আমাদের হিউম্যানের জন্য মেন জেনেটিক মেটেরিয়াল কি না ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এবং আমরা এটা জানি যে ডিএনএ ডবল স্ট্র্যান্ডেড হয় আর আরএনএ কি হয় সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, এবং আরএনএ হিউম্যানের জন্য বা আদার্স হায়ার গ্রুপ অফ অর্গানিজমসের জন্য কখনোই জেনেটিক মেটেরিয়াল নয়। আরএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল থাকে রেট্রোভাইরাসদের, এবং সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএও একমাত্র ভাইরাসেদেরই সম্ভব। তো সেই জন্য দেখো এদেরকে আমরা দেখছি সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাইরাস। তোমরা খেয়াল করে দেখো বা একটু মনে করে রিকল করার চেষ্টা করো, যখন নাকি ফার্স্ট ওয়েভটা শুরু হলো কোভিড-19-এর, এখন তবু কিছুটা ডক্টরসরা জানেন যে কিভাবে মানে ফার্স্ট কিছু হলে কি করা যেতে পারে, কি করব, কিছুটা হলেও আমরাও জানি যে এটা হচ্ছে মানে এই ব্যাপারটা। কিন্তু ফার্স্ট যেবার হয়েছিল তখন আমরা কেউ কিচ্ছু জানতাম না, যারা আমাদের এগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস দেবেন ডক্টরসরা এবং তা সায়েন্টিস্টের মধ্যেও এগুলো নিয়ে প্রচুর কনফিউশন ছিল। তো তখন কি করা হচ্ছিল না বিভিন্ন প্রিভিয়াস যে ভাইরাসগুলো আছে, তো যাদের সঙ্গে এর ক্যারেক্টার মেলে, তো সেগুলোকে ট্রিটমেন্টের জন্য কি অ্যান্টিবায়োটিক্স ইউজ করা হয় সেগুলোকে ইউজ করে দেখা হচ্ছিল যে এগুলোতে মানুষের মধ্যে কোনো রেসপন্স পাওয়া যায় কিনা। এবং তখনও দেখো বলা হয়েছে যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড যে রেট্রো ভাইরাসগুলো আছে আরও, তো সেই রকম ভাইরাসের যে অ্যান্টিডোটগুলোকেও ইউজ করা হয়েছে, তোমরা আশা করি মনে করতে পারছো। তো এই কারণে তো এবার দেখো বলা হচ্ছে কি যে এটা তাহলে এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএটা, এবার এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএর ভেতর রেড কালারের যেগুলো আমি দেখিয়েছি ওগুলো হচ্ছে ওদের নিউক্লিও ক্যাপসিড। মানে আমরা যখন হিউম্যানের বা ইউক্যারিওটসের জেনেটিক ডিএনএ স্ট্রাকচার পড়িনি, আমরা নিউক্লিওজোম পড়ি না বা হিস্টোন প্রোটিন পড়ি, হিস্টোন অক্টামার্সগুলো বিডস অন স্ট্রিং স্ট্রাকচার তৈরি করে। আমার একটা ভিডিও আছে, লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, যেটা ইউক্যারিওটসের জন্য। তো সেই রকমই একটা বিডস অন স্ট্রিং লাইক স্ট্রাকচার তৈরি করে ওই নিউক্লিও ক্যাপসিড প্রোটিনস থাকে, তার সাথে ওটা আরএনএটাকে কম্প্যাক্টলি ওদের যে ভাইরাসের যে সেল তার মধ্যে যাতে জেনেটিক মেটেরিয়াল আরএনএটা থাকতে পারে, সেই জন্য এরকম একটা স্ট্রাকচার তৈরি করা হয়। এবার এই আরএনএটাই ওদের জেনেটিক মেটেরিয়াল, ওর যে এতটাই ভিরুলেন্স ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির জন্য যে জিনসগুলো রেসপন্সিবল সেই সবগুলোই দেখো এর জেনেটিক্যাল কম্পোনেন্ট এই আরএনএর মধ্যে রয়েছে। ক্লিয়ার? এবং আবারও বলছি এটা একদম সিম্পলেস্ট একটা স্ট্রাকচার আমি বললাম। এবার এর ভেতরে ডিফারেন্ট জিনস রয়েছে, যেরকম আমরা হিউম্যানের জন্য পড়ি ডিফারেন্ট জিনস আছে, ডিফারেন্ট জিনসের ডিফারেন্ট অ্যাক্টিভিটি, এদের জন্যও তাই। কিন্তু যেটুকু মিনিমাম তোমাদের জানা অবশ্যই দরকার সেটুকু দেখো বোঝার জন্য আমি এটা বলে রাখলাম। এই টার্মসগুলো কোথা থেকে কি এসেছে, কোনটা থেকে এটার নাম কি বা কোথা থেকে অরিজিনেট করেছে, এই জিনিসগুলোকে কিন্তু একটু তোমাদের দেখে যাওয়া উচিত আমার মনে হয় নিট এক্সাম দেওয়ার সময়। তো এরপরে দেখো বলি যে এবার কিছু নর্মাল কথা। এটা তো আমরা দেখলাম ওর স্ট্রাকচারটা, যে স্পাইক থাকবে, মেমব্রেন থাকবে, আর কি পেলাম এগুলো হচ্ছে ওর কভারিংটা। এবার কিছু নর্মাল কথা, তাদের মধ্যে যেগুলো এখন সবার মধ্যে আমরা বলছি যে ভ্যাকসিনের শর্টেজ বা টেস্টিং কেন সবসময় ঠিকঠাক আসছে না, এগুলো কিছুটা তোমাদের আমি বললাম। এবার বলি হচ্ছে যে হাত ধোয়ার ব্যাপারটা কি বলা হচ্ছে না, সবসময় সোপ ইউজ করতে। স্যানিটাইজার ইউজ করা যেতে পারে কিন্তু বেস্ট হবে সোপ ইউজ করতে। কেন না, সোপে দেখো যে সোপ মেটেরিয়ালটা থাকছে, তো সেখানে যে কেমিক্যাল কম্পোনেন্টসগুলো পাচ্ছি সেটা কি করে না এই যে স্পাইক প্রোটিনসগুলো পেলাম, ঠিক আছে। এবং এখানে কি আছে না এদের যে কভারিংটা, এই এনভেলপটাতে প্রচুর লিপিড আর প্রোটিন আছে। তোমরা মনে হয় জানো যারা 11-12 স্টুডেন্টস, যে লিপিড এবং প্রোটিন নিয়ে কি হয় না একটা সেল মেমব্রেন তৈরি হয়। তো এদেরও যে এনভেলপটা আছে সেখানে লিপিড আছে, প্রোটিন আছে, ফ্যাটস আছে। এবার সোপ কি করছে,
সোপ আমরা দেখো ইউজ করি কোনো জামা কাপড় থেকে কি করি না ডার্ট পার্টিকেলসটাকে রিমুভ করার জন্য, এবং ডার্ট পার্টিকেলসের মধ্যে কি থাকে, লিপিড থাকে, ফ্যাট থাকে, এগুলো থাকে। তো সেই জন্য যদি আমরা সোপ ইউজ করি তো সেক্ষেত্রে কি হবে না এদের যে কভারিংটা আছে, লিপিড ফ্যাটের যে কভারিংটা আছে সেটাকে রিমুভ করা বা সেটাকে ডিস্ট্রয় করার ক্যাপাসিটি কিন্তু সোপের যে কার্বোনেটসগুলো থাকছে, যে কেমিক্যালসগুলো থাকছে তার থাকবে। তো সেই জন্যই বলা হয় মোটামুটি একটু টাইম নিয়ে এবং যদি সোপ ইউজ করা যায় তো সেক্ষেত্রে আমরা আমাদের মানে স্কিনে থেকে যাওয়া যে ভাইরাস যদি থেকে যায় তো সেটাকে ডিস্ট্রয় করা সম্ভব। তো সেটার জন্য আমরা বুঝতে পারছি যে কেন বারবার বলা হচ্ছে হাত ধুতে। আর মাস্ক ইউজের ব্যাপারটা হচ্ছে কীরকম না, অনেক সময় দেখবে বলা হচ্ছে যে মানে এয়ারে স্প্রেড করছে, এয়ারে স্প্রেড করছে মানে এরকম ব্যাপারটা নয় যে এয়ারে ওরা মাল্টিপ্লাই করতে পারবে। কেন আমরা ভাইরাসের ক্যারেক্টার্স দেখো জানি যে ভাইরাসটা আউটসাইড দ্য হোস্ট ওটা লাইক আ কী বলা যেতে পারে ইনার্ট মেটেরিয়াল না, তো মানে ব্যাপারটা কি ওটা কোনো কাজই করতে পারছে না। ভাইরাসটা লিভিং কিছু টাইমের জন্য থাকতে পারে। আমরা প্রথমবার দেখেছি, প্রথমবার যখন ফার্স্ট ওয়েভ এলো পেপারে আমরা দেখেছি, আমরা নিউজে দেখেছি যে কোনটার উপর, কোন মেটালের উপর, পেপারের উপর কোনটার উপরে কত টাইম এরা বাঁচতে পারছে সেটার বিভিন্ন রকম ডেটা আমাদেরকে হু প্রোভাইড করেছে। এবং সেটা থেকেই দেখো বলছি কি যে এই যে জিনিসটা জানতে পারছি তার মানেটা কি যে বাইরে ওরা বাঁচতে পারবে, মানে ব্যাপারটা হলো একটা সিঙ্গেল ভাইরাস যদি কোথাও থাকে সে ওখানে লিভিং অবস্থায় কত ঘন্টা থাকতে পারবে সেটা তোমাকে বললো, কিন্তু সেই কন্ডিশনে ও কখনোই রিপ্রোডাকশান করতে পারবে না, কিছু একটা থেকে মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার? কেন কি না আউটসাইড যখন থাকছে, হোস্টের বাইরে যখন থাকছে ও কোনোভাবেই রেপ্লিকেশান, মাল্টিপ্লিকেশান, রিপ্রোডাকশান আরও যা যা একটা লিভিং অর্গানিজমসের যে ফাংশনসগুলো আছে ও করতে পারবে না। কেন ওটা ইনার্ট, ওখানে থাকতে থাকতে যতটুকু ওর লাইফ স্প্যান ছিল যে আউটসাইড হোস্টে ও কতক্ষণ নিজেকে ভায়াবেল রাখতে পারবে, তারপর কিন্তু ওটা ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু যখনই ও সেটা নতুন কোনো হোস্ট পেয়ে যাচ্ছে তো হোস্টের মধ্যে গিয়ে বডির যাকে হোস্ট হিসাবে সে পাচ্ছে তখন সেই হোস্টের যে ধরো ইমিউন সিস্টেম আছে সেটাকে ডিস্ট্রয় করলো, হোস্টের যে জেনেটিক মেটেরিয়াল আছে সেগুলোকে ইউজ করে কিন্তু নিজের কম্পোনেন্টস তৈরি করছে এবং মাল্টিপ্লাই করছে। এবং কি করে এই পুরো প্রসিডিওরটা হচ্ছে আমি একটা ভিডিও করে তোমাদের ইনফেকশন প্রসিডিওরটা তোমাদের ক্লাস 12-এর ইমিউনোলজি চ্যাপ্টারটাতেই রয়েছে ভাইরাসের ইনফেকশন, তো সেটাও তোমাদের পড়া হয়ে যাবে আর বেসিক একটা কনসেপ্টও হয়ে যাবে। তো সেটা আমি একটা ভিডিওতে তোমাদের বলবো। কিন্তু এখানে যে ব্যাপারটা হলো যে সেই জন্য এয়ারবোর্ন মানে এরকম ব্যাপার নয় যে ভাইরাস মানে এয়ারে থাকার সময় মাল্টিপ্লাই করে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি আমরা যখন কথা বলছি তখন কি হয় না কিছু ড্রপলেটস রিলিজ হচ্ছে, মাউথ ড্রপলেটস রিলিজ হয়। এবার সেটা যদি কেউ যদি এফেক্টেড পারসন হয় তো সেই ড্রপলেটসে তো ভাইরাস থেকে যাচ্ছে। এবার তাই জন্য তার কন্ট্যাক্টে যদি কোনো মানুষ থাকে তো হতেই পারে সেই ড্রপলেটসটা তার মধ্যে স্প্রেড করে গেল, তো তখন ভাইরাস আবার নিউ হোস্ট পেয়ে যাবে এবং সেখানে মাল্টিপ্লাই করবে। সেই জন্যই দেখো ডিস্টেন্স মেনটেন করতে বলা হচ্ছে, মাস্ক ইউজ করতে বলা হচ্ছে, বা মাস্ক যাতে অবশ্যই আমাদের নোজ আর মাউথ পোর্শনকে কভার করে থাকে সেটা বলা হচ্ছে। কিন্তু অবশ্যই এটাও আমি জানি যে মাস্ক ইউজ করার জন্য অনেকের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রবলেমও অ্যারাইজ করছে। এবার স্কিনে কিছু প্রবলেম হচ্ছে, স্কিনে র্যাশেস হচ্ছে, স্পট এসে যাচ্ছে, সেগুলো তবুও আমি বলবো মাইনিউট কিছু প্রবলেম, সেটাকে হয়তো বা এই কন্ডিশনটাকে যদি আমরা ওভারকাম করতে পারি তারপর ওগুলো ধীরে ধীরে ওভারকাম করে নিতে পারবো। কিন্তু মেন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে মাস্ক ইউজ করার জন্য আমাদের ব্রিদিং প্রবলেম এসে যাচ্ছে, তাই না? সবাই এটা তোমরা জানো, মাস্ক ইউজ করছো যে অনেক ক্ষেত্রে যখন বিশেষ করে মাস্ক পরে হয়তো আমরা কোনো কিছু পড়ছি লিখছি ঠিক আছে, কিন্তু কোথাও হয়তো ট্রাভেল করব, হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কি সাইক্লিং করে তোমাদের কোথাও কিছু কাজে যেতে হচ্ছে, তো সেই সময় বা আমি অ্যাজ এ টিচার যখন পড়াচ্ছি আমাকে মাস্ক ইউজ করে তোমাদেরকে রেগুলার ক্লাস নিতে হচ্ছে, তো সেই সময় এত ডিকটেশন ঘন্টার পর ঘন্টা ক্লাসের পর ক্লাস পড়াচ্ছি, তো সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না ব্রিদিং প্রবলেম, তার সাথে সাথে এই যে কথা বলছি মাস্ক ইউজ হচ্ছে তো সেটাতে একটু অবশ্যই ব্রিদিং প্রবলেম হচ্ছে। এবং কেন হচ্ছে ব্যাপারটা মানে ধরো আমরা যখন এক্সহেল করে যাচ্ছি তো CO2টা যে রিলিজ হচ্ছে এবার মাস্কটা ইউজ করছি ফলে কি হচ্ছে ওটা তো কন্টিনিউয়াস প্রসেস, ইনহেল হচ্ছে এক্সহেল হচ্ছে, তো যেই এক্সহেল হয়ে আবার জাস্ট আমরা ইনহেল করব তো এই মাস্কের ভেতর তো CO2ই থেকে যাচ্ছে, ধরো ওটাকেই আবার আমরা কনজামশন করে নিলাম, তো সেটার ফলে কিন্তু দেখা গেল অনেক সময় কি হচ্ছে না বডিতে আবার
CO2 এন্টার করে গেল, আর অক্সিজেনের একটা ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। তো সেগুলোর জন্য অবশ্যই একটা ব্রিদিং প্রবলেমও একটা সমস্যা, এবং অক্সিজেন ডেফিসিয়েন্সিটাই তো আমরা জানছি যে এতটা স্কেয়ারসিটি হয়ে যাচ্ছে অক্সিজেনের, এবং সেটাও ওই মাস্ক ইউজ করতে করতে অনেকের ক্ষেত্রে ব্রিদিং প্রবলেম চলে আসছে, কারণ সাফিসিয়েন্ট অক্সিজেন অনেক সময় পাচ্ছে না। তো এই প্রবলেমগুলো তো অবশ্যই রয়েছে, এবং সেটাকে নিজেরা নিজেদের মতন করে যেটুকু পারা যায় প্রিভেনশন নিয়ে কিছুটা ওভারকাম করার চেষ্টা করতে হবে। আলটিমেটলি আমাদেরকে এটা ওভারকাম করতে হবে। তো এই একটা ব্যাপার গেল। আর একটা টার্ম বলে রাখি যে এই ডিজিজটাকে আমরা প্যান্ডেমিক বলছি। তো কেন প্যান্ডেমিক বলছি, তার কারণ হচ্ছে দেখো, এবার ডিজিজের কিছু ক্লাসিফিকেশান আছে। সেটা কি না, তারা কিভাবে স্প্রেড করছে, ওর স্প্রেডিং ক্যাপাসিটি কতটা, সেটার উপর বেস করে কিছু টাইপ করা হয়। যেমন এখানে আমি কয়েকটা টাইপ দেখো দেখিয়েছি, এন্ডেমিক, এপিডেমিক আর প্যান্ডেমিক। এন্ডেমিক মানে সাপোজ ধরো একটা পার্টিকুলার কোনো কান্ট্রিতে কোনো একটা ডিজিজ হয়েছে, যে সেই পার্টিকুলার কান্ট্রিতেই ওই ডিজিজটা রয়েছে, তো তখন সেটাকে আমরা এন্ডেমিক বলতে পারি। স্পেসিফিক, তোমরা এন্ডেমিক স্পিসিস পড়েছো না ক্লাস 12-এ ইকোলজি ইকোসিস্টেমের চ্যাপ্টারটাতে? এন্ডেমিক স্পিসিস পড়ি মানে কি না, স্পেসিফিক এরিয়াতেই যে প্ল্যান্টস বা অ্যানিমেলসগুলোকে ওই এরিয়াতেই ওর ডাইভার্সিটি আছে, স্প্রেডিং আছে, অন্য জায়গায় নেই। তো ঠিক সেরকমই এন্ডেমিক ডিজিজটা একটা স্পেসিফিক এরিয়াতে হবে, স্পেসিফিক কোনো কান্ট্রি বা স্টেটে হতে পারছে, আর বেশি স্প্রেড করছে না, এটা হলো এন্ডেমিক। আর এপিডেমিকটা কি এরকম না, একটা স্পেসিফিক কোনো পপুলেশনের, হয়তো দেখা গেল শুধু হিউম্যানের হচ্ছে, ঠিক আছে, এরকম হলো, সেটা হচ্ছে গিয়ে তোমার এপিডেমিক। আর প্যান্ডেমিক মিনস ওয়ার্ল্ড, টোটাল ওয়ার্ল্ডে বা মোর দ্যান ম্যাক্সিমাম কান্ট্রিতে হবে, কন্টিনেন্টসে হবে। সেটা দেখা যাচ্ছে দেখো, অ্যানিমেলস টু হিউম্যানও স্প্রেড করে যাচ্ছে, হিউম্যান টু হিউম্যান ক্লোজ কন্ট্যাক্টে র্যাপিডলি স্প্রেড করছে। এই টাইপের ডিজিজগুলো হয়ে যাচ্ছে প্যান্ডেমিক, যেটা আমরা কোভিডের জন্য পাচ্ছি, এবং তাই জন্য দেখো কোভিড-19কে আমরা প্যান্ডেমিক ডিজিজ হু থেকে ডিক্লেয়ার করেছে। তো এই কনসেপ্টসগুলোকে একটু তোমাকে মাথায় রাখতে হবে। আর ব্যাপারটা আরেকটা কি, যে মিউটেশন হচ্ছে কি ব্যাপারটা, মিউটেশন টার্মটা তোমরা 12th ছেলেমেয়েরা জানো। তো মিউটেশনের ব্যাপারটা কি না, এই যে ধরো জেনেটিক মেটেরিয়ালটা রয়েছে সেটার মধ্যে ধরো মানে মেন যে একদম যদি আমরা বলি যেটা নাকি ক্রুড, মানে ক্রুড বলতে আমি বলতে চাইছি যেটা নাকি একদম স্টার্টিংয়ে ছিল উইদাউট মিউটেশন, তো সেটায় যা যা জেনেটিক্যাল কম্পোনেন্টস ছিল, ওরা যে ধরনের প্রোটিন ট্রান্সক্রাইব করে মানে তৈরি করছিল, ট্রান্সলেশন করে, তো সেই প্রোটিনসগুলোর একরকম অ্যাক্টিভিটি ছিল। এবার দেখা যাচ্ছে ওরা যখন ধরো হিউম্যান বডিতে স্প্রেড করা শুরু করলো, আমাদের ডিফেন্স মেকানিজমও ওর এগেনস্টে রেসপন্স করছে। অবশ্যই সবার যে কোভিড হলেই তাকে হসপিটালাইজড হতে হচ্ছে, বা সবার ব্রিদিংয়ের প্রবলেম আসছে, অক্সিজেন স্কেয়ারসিটি সবার বডিতেই হচ্ছে তা তো নয়। অনেকে বাড়িতে থেকে নর্মালিও রিকভারি করে যাচ্ছে, ইভেন অনেকের কোনো রকম সিমটমসও দেখা যাচ্ছে না, তাই না? এগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি। তো তার মানে কি না, হিউম্যান বডিতে কিন্তু ডিফেন্সের মেকানিজম আছে। এবার যারা ধরো উইক, কোনো কারণে উইক বলতে হয়তো পার্টিকুলারলি এই ভাইরাসকে ডিফেন্স করার জন্য যে ইমিউন সিস্টেমটার অ্যাক্টিভিটিটা যতটা দরকার ছিল কোনো পার্টিকুলার পার্সনের জন্য সেটা হলো না, তো তার ক্ষেত্রে তাকে ডিফিট করতে পারছে, বা তার বডিতে বেশি এক্সপ্রেশন পাচ্ছি, বা বলতে পারো সে বেশি এফেক্টেড হচ্ছে। কিন্তু অনেকেই তো এটাকে ওভারকাম করতে পারছে। এবার কি হলো, তো ধরো সেই ভাইরাসটা এফেক্ট করলো, তো এফেক্ট করেছে যখন, তখন দেখলো কি যে আমি যে এন্টার করলাম এই হোস্ট বডি কিন্তু আমাকে রেজিস্ট করতে পারছে, আমি ঠিকঠাকভাবে এফেক্ট করতে পারছি না, কিন্তু আমি মাল্টিপ্লাই তাই যখন করব এমনভাবে মাল্টিপ্লাই করব যাতে নেক্সট আমার জেনারেশনের যে অফস্প্রিংগুলো আসবে তারা যাতে এই রকম টাইপের ডিফেন্স মেকানিজম যদি কেউ পারফর্ম করে নেক্সট কোনো অ্যাফেক্ট করলে কোনো হিউম্যানকে, তো সেটাকে যাতে ওরা মানে রেজিস্ট করতে পারে, করে নিজেরা যাতে ইনক্রিজ হতে পারে। কি ব্যাপারটা বললাম বোঝা গেল? যে সেই জন্য আসলে কি হচ্ছে, যে যত বেশি স্প্রেড করছে ওরাও ভার্সেটাইল টাইপ পেয়ে যাচ্ছে, এবং যত বেশি স্প্রেড করতে পারছে এবং তখন দেখছে যে মানে ডিফারেন্ট মিউটেশন দরকার ওদেরও সারভাইভ করার জন্য, এবং সেই জন্য ভাইরাসও কি ট্রাই করছে না মিউটেশন করতে। অবশ্যই আমরা জানি, তোমরা পড়েছো যে ক্রসিং ওভার, মিওসিস সেল ডিভিশন, এগুলোতে কি হয়, ইভলিউশনে হেল্প করে। কেন হেল্প করে ইভলিউশনে সেমিওটিক সেল ডিভিশন? কেন কি না, তাতে নিউ ক্যারেক্টার অ্যারাইজ করছে, এবং নিউ ক্যারেক্টার মিনস ভ্যারিয়েশন, মিউটেশন, মানে মিউটেশন মানে যে সবসময় খারাপ হচ্ছে এরকম ব্যাপারটা নয়,
সেই সেন্সে মানে ভাইরাসের জন্য তো এটা ভালোই হচ্ছে না, কেউ তো সবাই চাইবে তার অফস্প্রিং তার নেক্সট জেনারেশন যাতে আর্থে সার্ভাইভ করে। তো ও নিজের সার্ভাইভালের জন্য নিজেকে মিউটেশন করছে যে যতই আমাকে চেঞ্জ করা হোক, এই যে অ্যান্টিবায়োটিক্স, তার মানে বোঝা গেল যে এই টাইপের অ্যান্টিবায়োটিক্সগুলো ইউজ করছে, তো সেটার এগেনস্টে আমাকে ডিফেন্স করতে হবে, তো তখন ওরা আবার মিউটেটেড হচ্ছে। এই হচ্ছে ব্যাপারটা, মানে ওকেও ফিট হতে হবে এই চেঞ্জেবল যে অ্যাটমসফিয়ারে। যদি সার্ভাইভ করতে পারে তো তাহলে সার্ভাইভ করার জন্য ইভলভড হতে হবে, মিউটেটেড হতে হবে, এবং সেই জন্য সার্ভাইভিংয়ের প্রচেষ্টার জন্য বা চেষ্টার জন্যই দেখা যাচ্ছে এত বেশি তাড়াতাড়ি মিউটেশন হচ্ছে। এবার যে অর্গানিজমসগুলোর বা ভাইরাস ব্যাকটেরিয়ার ধরো মিউটেশন ক্যাপাসিটিটা অনেক কম, তো তাই জন্য সেগুলোকে তাড়াতাড়ি রেজিস্ট করা সম্ভব হয়, এবং যেগুলো মিউটেশনটা খুব র্যাপিড করতে পারে তো সেই জন্য তাদেরকে রেজিস্ট করতে একটু সময় লেগে যায়, তাই না? মানে এতটাই মিউটেশন রেট যদি বেড়ে যায়, এবং তার স্প্রেডিং রেটও দেখো বারবার বাড়ছে কমছে, ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না যে কখন কিভাবে মিউটেশন হবে বা কোন টাইমে ওর গ্রোথ রেটটা বাড়বে। তো সেই হিসাবে তাই জন্য সবটা সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না। তো সেই জন্য ওরাও ট্রাই করছে, ভাইরাসও ট্রাই করছে যে মিউটেটেড যত হতে পারবে তত সে তার আর্থে তার সার্ভাইভিং টাইম স্প্যানটাকে বাড়াতে পারবে। তো এরকম, এটা নতুন বলে নয়, এর আগেও ইবোলা ভাইরাসের কথা হয়তো তোমরা কোথাও পড়ে থাকবে বা শুনে থাকবে। তো সেগুলো যদি স্টাডি করে দেখো তো এভাবে এসেওছে, এবং সেগুলো ধীরে ধীরে এভাবে মানুষও তার সঙ্গে সার্ভাইভ করতে করতে ওটা রিটেন করে গেছে, তার কিছু ভ্যাকসিনেশনস এসছে, অ্যান্টিবায়োটিক্স এসছে, তারপরে ধীরে ধীরে দেখা যাচ্ছে যে ওদেরও কিন্তু স্প্রেডিং ক্যাপাসিটিটা ধীরে ধীরে লস হচ্ছে, কমছে, বা ওটা এন্টার করলেও যেহেতু তার ভ্যাকসিনেশন এসে গেছে বা অ্যান্টিবায়োটিক্স এসে গেছে, তো সেই জন্য সেগুলোকে কিন্তু রেজিস্ট করা বা এফেক্ট করলেও সেটা এতটাও র্যাপিডলি ডিস্ট্রাকশানে চলে যাচ্ছে না, সেটাকে কন্ট্রোল করা গেছে। তো আশা করা যায় আমরা এটাকেও অবশ্যই ওভারকাম করে উঠতে পারবো। তো এই জিনিসগুলো তোমাদেরকে আমার বলার ছিল, যে একটা প্রিমিটিভ আইডিয়া এবং এই কনসেপ্টসগুলো, এইগুলো একটু স্ট্রাকচারটা কি হতে পারে, প্রোটিনগুলো কি কি আছে, তারপর ধরো ওটা ডবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার না সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস, এটা কেন প্যান্ডেমিক বা প্যান্ডেমিকই কিনা, বা মিউটেশনের কজটা কী ছিল, সোপ কেন ইউজ করতে বলা হচ্ছে, এই টাইপের বেসিক কনসেপ্টসগুলো একটুখানি তোমরা যারা নিট এক্সাম দেবে, জেনপাসের এক্সাম দেবে, টুকটাক এই জিনিসগুলোকে একটু দেখে রাখবে, এবং অবশ্যই আমাদের নিজেদের অ্যাওয়ারনেসটা ইনক্রিজ করার জন্য এই বেসিক কিছু জিনিস আমার মনে হয় এই টপিকটা সম্পর্কে আমাদের সবারই জেনে রাখা উচিত। তো সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। এরপরে আমি এই টপিক রিলেটেড আরও বেশ কয়েকটা ভিডিও তোমাদেরকে আপলোড করে দেব, যাতে নিট রিলেটেড সব কিছু তোমাদের এই মানে কনসেপ্ট থেকে যেটুকু আসবে, যদি আসে, তো সেটা যেন তোমরা মোটামুটি অ্যাটেন্ড করতে পারো। তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।